তেমন কিছু খাবো না। আমার জন্য তুমি একটা কলা আর একটা পাউরুটি নিয়ে আসো। ছেলেটির মুখে এরকম কথা শুনে ক্যান্টিনের আশেপাশে দাঁড়িয়ে থাকা সকল ছাত্রছাত্রীরা হাঁ করে তাকায়। অবাক হয়ে সেদিকে তাকিয়ে আছে সকলে মিলে একাকার। ছোট্ট ছেলেটি আশেপাশে তাকিয়ে মুচকি এসে বলে ওঠে ছেলেটির উদ্দেশ্যে, কি ভাইয়া, মাত্র একটি কোলা আর একটি পাউরুটি মাত্র, এই দুইটা জিনিস, এগুলো খাবে নাকি দেখবে? তুই আগে নিয়ে আয়, তারপরে দেখতে পাবি আমি খাবো নাকি এগুলো দেখবো। ঠিক আছে, নিয়ে আসি। তবে ভাইয়া, তোমাকে আজকে প্রথম দেখলাম যেখানে এই ভার্সিটিতে আর ক্যান্টিনে বসে এই প্রথম কোলা আর পাউরুটি খাবে। এতদিন কেউ খায়নি, কিন্তু আজকে আমি খাবো, তাই তোরা দেখবি এবং দেখছিস। ছোট্ট ছেলেটি সেখানে আর কোনো কথা না বলে সেই ছেলেটির জন্য আনতে যায় পাউরুটি এবং একটি কলা। ছেলেটা এরকম কর্মকাণ্ডে সবাই সেদিকে তাকিয়ে আছে অবাক হয়ে। ছোট ছেলেটি তাকে তার খাবার এনে দিয়ে চলে যায় আর অন্য ছাত্রছাত্রীদের কাছে গিয়ে খাবে তা জানতে ছেলেটার খাওয়া দাওয়া শেষে করে নিজের বিল মিটিয়ে যখনই সেখান থেকে চলে আসতে যাবে তখনই পেছন থেকে একজন ছেলে ডাক দেয় তাকে। ছেলেদের ডাকে পিছন ঘুরে তাকায় জিসান। হ্যাঁ, ছেলেটির নাম জিসান। ক্যান্টিনে বসে থাকা একদল ছেলে জিসানকে ডাক দেয়। জিসান পেছনে ঘুরে সেদিকে তাকিয়ে থাকে। জিসান ছেলেগুলোর কাছে যাচ্ছে না দেখে ছেলেগুলো আবার তাকে ডাক দেয়। এবার জিসান বুঝতে পারে যে ছেলেগুলো তাকেই ডাকছে, তাই আর দেরি না করে ছেলেগুলোর সামনে গিয়ে দাঁড়ায়। জিসান দাঁড়ানোর সাথে সাথে ছেলেগুলোর মধ্যে থেকে একটি ছেলে বলে ওঠে, কিরে মামা, এই ভার্সিটিতে তুই নতুন নাকি? এতক্ষণ ধরে ডাকছি, কানে শুনতে পাস না নাকি? ভার্সিটিতে হাজার হাজার ছেলে মেয়ে, এখন ভাই তুমি যে কাকে ডাকতেছো সেটা আমি কি করে জানবো? তাছাড়া প্রত্যেক মানুষের একটা করে নির্দিষ্ট নাম থাকে। অবশ্যই তুমি যদি নাম ধরে ডাকতে তাহলে অবশ্যই আমি সময় মতো আসতে পারতাম। তুই দেখতে তো ক্ষেতের মতো, অথচ তোর কথাগুলো পুরো বুলেটের মতো। তা ভার্সিটিতে নিশ্চয়ই তুই নতুন দেখেই বোঝা যাচ্ছে। গায়ের রং আর পরনের পোশাক একদম মিলে গেছে, সেম সেম। ছেলেটি এরকম কথা শুনে সবাই সেখানে উচ্চ স্বরে হাসতে থাকে। ছেলেটিকে সবাই হাসির পাত্র বানায়। ছেলেটি চুপচাপ দাঁড়িয়ে থাকে, কোনো কথা বলে না। ছেলেগুলোর এরকম হাসি দেখে পরিশেষে ছেলেটি বলে ওঠে, ভাই, তোদের যদি হাসি ঠাট্টা হয়ে থাকে তাহলে এখন কি আমি যেতে পারি? কিরে, তুই যেভাবে আমাদের তাড়া দিচ্ছিস তা দেখে তো তোকে বোঝা যাচ্ছে মনে হয় রিক্সা চালাতে যাবি। প্রয়োজন পড়লে সেটাও আমি যেতে পারি। এখন তাহলে আমি আসি। শোন, এই ভার্সিটিতে আমাদের কথা মতো চলতে হবে। যদি না শুনিস তাহলে তোকে র্যাগিং করা হবে। আর হ্যাঁ, আজকে তোকে কোনো কিছু করলাম না, ছেড়ে দিলাম। নেক্সট টাইম আমাদের সাথে উঁচু গলায় কথা বলবি না, নাহলে তোর পজিশন এবং তোর জায়গা দুটোই বুঝিয়ে দেবে একসাথে কোথাকার। সময় বলে দেবে কে কার কথা শোনে। আর এখানে আমি পড়তে এসেছি, কারো গোলামি করতে না। আমাকে এসব ভয় দেখিয়ে লাভ নেই। আজকে এখানে মায়া নেই বলে তোকে ছেড়ে দিলাম। মায়া থাকলে এতক্ষণে হয়তো তোকে পুরো মাঠ কান ধরে ঘোরাতো। যা, ভাগ এখান থেকে, শালা গাইয়া কোথাকার। জিসান সেখানে কোনো কথা না বাড়িয়ে নিজের মতো করে চলে যায় নিজের ক্লাসরুমে। আবার সমস্ত ক্লাস করতে থাকে। চলো তাহলে পরিচয়টা দিয়ে দিই যে কে হচ্ছে এই জিসান। জিসান হচ্ছে আসলে একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে। অনেক দূর থেকে কষ্ট করে লেখাপড়া করতে গিয়েছে চট্টগ্রাম ভার্সিটিতে। সেখানে সে স্বপ্ন দেখেছে সেখান থেকেই তার ভবিষ্যৎ করবে। জিসান দেখতে বেশ স্মার্ট স্টাইলিশ, কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান হওয়ার জন্য কেমন তার মাঝে বিলাসবহুল জীবন ফুটে ওঠে না, কেননা তার পরনে খুব সাধারণ পোশাক ও খুব সাধারণ একটি ছেলে। অন্যায়ের বিরুদ্ধে অন্যায়ের পক্ষে কোনো কোনো সে আপোষ করে না। ভালো দামি পোশাক পরলে এবং বড়লোকের মতো আচার ব্যবহার করলে সত্যি থেকে কোটিপতি মনে হবে। গায়ের রং দুধে আলতা উজ্জ্বল ফর্সা, গায়ের রং হাইট 5 ফুট 6 ইঞ্চি, স্বাস্থ্যবান চেহারায় অশুভ সুন্দর এবং মায়াবী। আপাতত এটুকুই থাক। ভার্সিটির সব ক্লাস শেষে করে আবার সবার আগে বেরিয়ে যায় জিসান। জিসান হচ্ছে আজকে আমাদের এই গল্পের নায়ক। জিসান ভার্সিটি থেকে বেরিয়ে যাবার পর একটা রিক্সা নিয়ে রওনা দেয় তার বস্তির উদ্দেশ্যে। নিজের বস্তিতে গিয়ে হালকা কিছু খেয়ে রিক্সা নিয়ে রওনা দেয়। এমন সময় তার রিক্সার কাছে দুটি ছেলে আসে। ছেলে দুটি জিসানকে দেখে মুচকি একটা হাসি দেয়, তারপর বলে ওঠে, কিরে গায়া ভূত, তুই রিক্সা চালাচ্ছিস? কিরে, কোথায় যাবি রিক্সা নিয়ে? যেখানে যাওয়ার সেখানে তো যেতেই হবে। আমরা রিক্সা চালক, যখন যেখানে প্যাসেঞ্জার পাবো তখন সেখানে নিয়ে যাব। তাহলে শোন, আমাদেরকে এ জায়গায় নিয়ে গিয়ে নামিয়ে দে। চলুন নামিয়ে দিয়ে আসি।
এই বলে তারা রিকশায় উঠে বসে। তারপর তাদেরকে নিয়ে রওনা দেয় তাদের গন্তব্যের উদ্দেশ্যে। খানিকটা পথ যেতে না যেতেই তারা একসাথে নেমে ভাড়া দিয়ে দেয়। জিসান আর সেখানে এক মুহূর্ত দেরি না করে আবার রিকশা নিয়ে বেরিয়ে পড়ে নিজের গন্তব্যের উদ্দেশ্যে। খানিকটা পথ যেতে না যেতেই দেখতে পাই কিছু ছেলে মিলে রাস্তার মাঝে একটি মেয়েকে আটকে রাখছে। মেয়েটির ব্যাগ নিয়ে টানাটানি করছে। ছেলেগুলো মেয়েটাকে বারবার বলছে, বাঁচতে চাইলে তোরা আমার রাস্তা ছেড়ে দে। তোরা জানিস না তোরা কার সাথে পাঙ্গা নিচ্ছিস। নিজেদের বিপদ নিজেরা ডেকে আনছিস। সেটা পরে দেখা যাবে, এখন তোর ব্যাগটা দিয়ে দে, নয়তো তোর জীবনটা দে। এটা কোনোদিন সম্ভব না। আমি মরতে রাজি, কিন্তু আমি আমার ব্যাগ কোনোদিন তোদের দেব না। তাহলে তুই মরার জন্য তৈরি হয়ে নে, যেহেতু ব্যাগ দিবি না সেক্ষেত্রে তোর জীবনটা দে। এই বলে ছেলেগুলো যখনই মেয়েটির গায়ে হাত দিতে যাবে ঠিক তখনই কোথা থেকে যেন আগন্তুকের বেশে রিকশা নিয়ে হাজির হয় একজন ব্যক্তি। রিকশা নিয়ে পরপর 5 জনকে ধাক্কা মেরে রিকশার সাথে ধাক্কা খাওয়ার সাথে সাথে ছেলেগুলো খানিকটা দূরে ছিটকে গিয়ে পড়ে। ছেলেগুলো উঠে চিৎকার করে বলে ওঠে, আরে ওই কুত্তার বাচ্চা, তোর সাহস হয় কি করে আমাদের গায়ে হাত দেওয়ার, শালার রিক্সা চালক কোথাকার। গুন্ডাগুলোর মুখে অজানা রিকশা চালক আগন্তুকটি এরকম কথা শুনে রিকশা থেকে নেমে পড়ে। তারপর পাগলের মতো হাসতে থাকে। রিকশা চালক আগন্তুকটির এরকম হাসি দেখে এবার বলে ওঠে, কুত্তার বাচ্চা, তোর মারার পাকনা গজিয়েছে। তুই জানিস তুই নিজের মৃত্যু এবং নিজের ভাগ্য দুটোই নিজের হাতে শেষ করতে এসেছিস। হা হা হা, আমি জানি নিজের ভাগ্য কিভাবে পরিবর্তন করতে হয়, আর এটাও জানি অমানুষদেরকে কি করে মানুষে পরিণত করতে হয়। হা হা হা। কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার মুখোমুখি তর্ক করছিস একটা রিক্সা চালক হয়ে, যে কিনা শহরের আনাচে কানাচে অলিতে গলিতে এখানে সেখানে আমার নাম শুনলে মানুষ ভয়ে কাঁপতে শুরু করে, সেখানে কিনা তুই আমার মুখোমুখি তর্ক করছিস। নিজের মৃত্যুর জন্য তৈরি হয়ে নে। ওকে ঠিক আছে, চলে আয় তাহলে, হয়ে যাক খেলা। আরে ওই তোরা দেখে আছিস কেন? মালটাকে ধর, আপাতত এই মালটাকে ছেড়ে দে, এই শালাকে সাইজ কর আগে। ছেলেগুলোর কথা মতো তার দলের ছেলেগুলো আগন্তুকটির সামনে বিভিন্ন রকম অস্ত্র নিয়ে হাজির হয়। কারোর হাতে হকি স্টিক, কারোর হাতে ছুরি, কারোর হাতে চেন। এরকম বিভিন্ন অস্ত্র নিয়ে মারপিট শুরু হয়ে যায় মুহূর্তের মধ্যে। মারপিটে গভীর এক ভয়াবহ তাণ্ডবে শুরু হয়। আগন্তুকটি, হ্যাঁ সেই আগন্তুকটি আর কেউ না, সেই আগন্তুকটি হচ্ছে জিসান। জিসান তার রিক্সার ভেতর থেকে একটা বড় রড বের করে। তারপর ছেলেগুলোর সাথে লড়াই করতে থাকে। এলোপাথারি মারপিট হতে থাকে। কারোর হাতে তো কারোর পায়ে, কারো পায়ে তো কারো মাথায় ভীষণভাবে মারপিট এ পরিণত হয়ে যায় সময়সীমা। মেয়েটি শুধু দাঁড়িয়ে চেয়ে আছে, কিছুই বলতে পারে না। অবাক হয়ে তাকিয়ে আছে রিক্সা চালক ছেলেটির দিকে। হুট করে কোথ থেকে যেন গুন্ডাটা একটা ধারালো ছুরি নিয়ে কোপ বসিয়ে দেয় জিসানের হাতে। জিসানের হাত ভেদ করে এফোর ওপর হয়ে যায়, ছুরিটা বের হয়ে যায়। গল গল করে রক্ত বের হতে থাকে। মেয়েটি এটা দেখে একটা চিৎকার দেয়। তার চিৎকারে আশেপাশে মানুষগুলো ভেঙে আসতে থাকে। গুন্ডাগুলো এতগুলো মানুষকে একসাথে আসতে দেখে নিজেদের জান নিয়ে পালিয়ে যায়। জিসান নিজের হাতের ভেতর থেকে ছুরিটা বের করে ছুঁড়ে মারে গুন্ডাগুলোর দিকে। ছুরিটা গিয়ে একটা ছেলের পায়ে গেঁথে যায়। তবুও তারা নিজেদের জীবন নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। মেয়েটি আর এক মুহূর্ত দেরি না করে নিজের পরনে থাকা ওড়নাটা ছিঁড়ে জিসানের হাতে বেঁধে দেয়। সেখানে মুহূর্তের মধ্যে চারদিক দিয়ে অসংখ্য মানুষ ভিড় জমায়। চলুন, আমি আপনাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। আপনার হাত তো অনেকটা কেটে গেছে, ইনফেকশন করতে পারে। না থাক, তেমন কিছু হয়নি, এইটুকু কিছুই হবে না। আপনি বললেই হলো। এইটুকু মানে? আপনার হাত তো অনেকটা কেটে গেছে। পুরো একটা ছুরি আপনার হাতে এফোর ওফোর করে দিয়েছে। চলুন, আপনি আমার জন্য অনেক কিছু করলেন, আর আপনার জন্য আমি এইটুকু করতে পারবো না? প্লিজ না করবেন না, চলুন আমার সাথে হাসপাতালে। আপনি এত হাইপার হবেন না, এটা তো সামান্য বিষয়। আমরা খেটে খাওয়া মানুষ, আমাদের এইটুকুতে ভয় পেলে চলবে না। আমি কোনো কথা আপনার শুনতে চাই না। আমার জন্য আপনার হাত কেটেছে, আর আমি আপনাকে হাসপাতালে নিয়ে যাব। আর আপনাকে এখন আমার সাথে হসপিটালে যেতে হবে, না হলে আমি এখান থেকে যাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, চলুন। আপনি যেহেতু আমাকে ছাড়বেন না, তাহলে চলুন, আপনার সাথেই হসপিটালে যাচ্ছি। কিন্তু আমি তো রিক্সা চালাই, আর আমার রিক্সা এখানে আছে। ওকে ঠিক আছে, আপনার রিক্সা করেই হসপিটালে যাব। চলুন, তবু আমি আপনাকে ছাড়ছি না। ওকে। এই বলে তারা দুজন রওনা দেয়। কিছু সময় পর অতিক্রম করে তারা দুজন হসপিটাল পৌঁছে যায়। তারপর সেখানে মেয়েটি একটা ভালো ডক্টরের কাছে নিয়ে গিয়ে চেক আপ করে। মেয়েটি জিসানকে নিয়ে তার ক্ষতস্থানে ড্রেসিং করায়। তারপর কিছু ওষুধ এবং কিছু
ফর্মালিটি পূরণ করে তারা আবার বেরিয়ে যায়। হাসপাতালের বাইরে এসে মেয়েটি বলে ওঠে, আচ্ছা আপনি কে? আপনাকে তো আমি চিনলাম না। আর আপনার নাম কি? আপনি আমাকে বিপদের হাত থেকে বাঁচালেন। আমি গরিব মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসা এক গরিব ছেলে, এইটুকুই আমার পরিচয়। আর আমার নাম হচ্ছে জিসান। প্লিজ এইভাবে নিজেকে গরিব বলবেন না। সময়ের সাথে সাথে মানুষের ভাগ্য পরিবর্তন হয়। এখন হয়তো আপনি কষ্টে আছেন, কিন্তু এমন সময় আসবে যেদিন আপনি সুখে থাকবেন। গরিবের ফাটা কপালে সুখ নেই, আছে শুধু দুঃখ ভরা এক ঝোলা আবেগ। আচ্ছা আপনি কি করেন? আপনি কি শুধু রিকশাই চালান? আপনার পরিবারে কেউ নেই? হ্যাঁ আছে তো, এই পৃথিবীতে আপন বলতে শুধু আমি একাই। আর আমি রিক্সার পাশাপাশি এবার ভার্সিটিতে অনার্স দ্বিতীয় বর্ষে পড়ছি। আপনি পড়াশোনা করেন, খুব ভালো। মন দিয়ে লেখাপড়া করবেন। অবশ্যই আপনি ভালো, আপনার একটা লক্ষ্যে পৌঁছাতে পারবেন। দোয়া করবেন আমার জন্য। এখন আমি আসি। আচ্ছা শুনুন না, এই যে এই টাকাটা রাখেন, এই টাকা দিয়ে আপনি ওষুধ খায়েন। আজ আমি গরিব বলে আমাকে করুণা করছেন? মা ছি ছি, এই কথা বলে আমাকে লজ্জা দিবেন না। আপনি আমার জন্য নিজের শরীরের রক্ত ঝরালেন, আর আপনার জন্য আমি এটুকু করতে পারবো না? আপনাকে ধন্যবাদ। আর মানুষ মানুষের জন্য, এর জন্য টাকা নেওয়ার প্রয়োজন হয় না। ভালো থাকবেন, বেঁচে থাকলে দেখা হবে। দাঁড়ান, শুনুন না, টাকাটা নিয়ে যান, আপনার কাজে লাগবে। দাঁড়ান না, টাকাটা নিয়ে যান প্লিজ। জিসান আর সেখানে এক মুহূর্ত দেরি না করে রিক্সা নিয়ে আবার বেরিয়ে পড়ে নিজের গন্তব্যের উদ্দেশ্যে। তারপর মেয়েটি আর কি করবে, সেখানে আর দাঁড়িয়ে না থেকে অন্য একটা রিক্সা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তারপর মেয়েটি বাড়িতে পৌঁছে গিয়ে তার বাবা মায়ের সাথে সব কথা শেয়ার করে। তার বাবা মা ভীষণ খুশি ছেলেটার এরকম মহৎ কাজে। তার বাবা মা ছেলেটাকে দেখতে চেয়েছে, যদি কোনোদিন দেখা হয় তাহলে তাদের বাড়িতে নিয়ে যেতে বলেছে। অন্যদিকে জিসান কাটা হাত নিয়ে সারাদিন রিক্সা চালিয়ে সন্ধ্যার দিকে নিজের বস্তিতে গিয়ে ফ্রেশ হয়ে হালকা কিছু খেয়ে ঘুমিয়ে পড়ে। সকাল 9টা বাজে। ঘুম থেকে উঠে হালকা কিছু খেয়ে আবার নিজের কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। কালকের থেকে আজকে এই পরনে বেশ ভালো পোশাক। ছেলেটি যদি আরও উন্নত মানের কাপড় পরতো তাহলে থেকে বড়পের বাবার দুলালি ছেলে মনে হতো। ছেলেটা যেমন দেখতে তার থেকেও দেখতে অসম্ভব সুন্দর। গুটি গুটি পায়ে ছেলেটির সামনে প্রবেশ করে মাঠের ভিতর। পা রাখতেই কেউ যেন তাকে ল্যাং মারে। সাথে সাথে জিসান নামের ছেলেটি পড়ে যায় সেখানে গিয়ে কপালটা খানিকটা কেটে যায়। এটা দেখে আশেপাশে সকল ছাত্রীরা হাসতে থাকে। জিসানকে ল্যাং মেরেছে সেটা দেখার জন্য জিসান দ্রুত উঠে পড়ে। তারপর পিছনে দেখতে পায় কোনো এক মেয়ে দাঁড়িয়ে আছে। জিসান কোনো কথা ছাড়াই মেয়েটির কাছে গিয়ে পরপর বেশ কয়েকটা থাপ্পড় মারে। এতগুলো থাপ্পড়ের শব্দে পুরো ভার্সিটির ক্যাম্পাস কেঁপে ওঠে। সবাই হতবাক এবং অবাক করা দৃষ্টি নয়নে তাকিয়ে আছে দুজনের দিকে। ধীরে ধীরে ছাত্রছাত্রী এগিয়ে আসতে থাকে, চারিদিক দিয়ে তাদের ঘিরে রাখে। অবাক হয়ে যায় ক্যাম্পাসের উপস্থিত থাকা সকল ছাত্রছাত্রী ছেলেটির এরকম কর্মকাণ্ড দেখে। ছেলেটি মানে জিসান এবার আরও একটা থাপ্পড় লাগিয়ে দিয়ে বলে ওঠে, এই যে আপু, চোখ কি পকেটে নিয়ে ঘুরেন যে জলজ্যান্ত একটা মানুষকে না দেখতে পেয়ে ল্যাং দিয়ে দিলেন? জিসানের এরকম কথা আর গায়ে হাত দেওয়ায় মেয়েটির রাগে দাউ দাউ করে চলছে। যেন জ্বলন্ত এক লাভায় পরিণত হয়েছে মেয়েটির দুটি চোখ, যেন আগুনের লাভার মতো চোখ দুটো জ্বলছে। রেগে মাগে পুরো লাল হয়ে গেছে। চোখগুলো বড় বড় করে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে ছেলেটির দিকে। তারপর মেয়েটি রাগী কণ্ঠে বলে ওঠে, শালা জানোয়ার কোথাকার, তোর সাহস কি করে হয় এই মায়ের গায়ে হাত দেওয়া? তুই জানিস আমি কে? আজকে মেরে ফেলবো এখানে। এই বলে মেয়েটি যখনই ছেলেটির গায়ে হাত দিতে যাবে তখনই ছেলেটি মেয়েটির হাত ধরে ফেলে। তারপর হাতটাকে উল্টো ঘুরিয়ে মুচড়ে মেয়েটির কানের কাছে গিয়ে বলে ওঠে, একে তো নিজে দোষ করেছেন, তার উপর আবার নিজেই আমাকে গালি দিচ্ছেন। তুই কিন্তু আমার সাথে পাঙ্গা নিয়ে ভালো করছিস না। তোকে মেরে কিন্তু শালা সাদা বাড়ি চাপা দিব। সেটা না হয় পরে দেখা যাবে। আরেকটা কথা, আপনাকে চেনার আমার প্রয়োজন নেই, আমাকে চিনে রাখলে যথেষ্ট। এই বলে মেয়েটিকে ছেড়ে দেয় জিসান। তারপর জিসান যখনই সেখান থেকে চলে আসতে যাবে তখনই পেছন থেকে মেয়েটি আবার বলে ওঠে, এই ভার্সিটিতে কিন্তু আজ পর্যন্ত আমার সাথে উঁচু গলায় কেউ কথা বলেনি। সেখানে তুই আমার গায়ে হাত দিয়েছিস, এর পরিণাম কি হতে পারে সেটা তুই ভাবতেও পারবি না। তোর মৃত্যুটা এই ভার্সিটিতে হবে আর দাফনটা হবে ক্যাম্পাসে। এই মায়ার সাথে পাঙ্গা নিয়ে কাজটা ভালো করলি না। সময় বলে দেবে যে কে ভার্সিটিতে টিকতে পারে আর কে টিকতে পারে না। আর একটা কথা, আমাকে চিনে রাখার জন্য যদি আপনার আমার ছবির প্রয়োজন হয় তার আমি সেটা আপনার ফোনে তুলে দিচ্ছি, দিন আপনার ফোনটা। এই বলে
জিসান মেয়েটির হাত থেকে ফোনটা নিয়ে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন স্টাইলে বেশ কিছু ছবি তুলে দেয়। তারপর মুচকি একটা হাসি দিয়ে নিজের ক্লাসরুমের উদ্দেশ্যে রওনা দেয়। মায়া রাগের চোটে নিজের কয়েক লক্ষ টাকা দামের ফোনটা ছুঁড়ে মারে। মারার সাথে সাথে মোবাইলটা ভেঙে চুড়ে খণ্ড খণ্ড হয়ে যায়। মায়া নামের মেয়েটি যেন রাগের চোটে নিজের চুল ছিঁড়বে। মায়ের বন্ধুগুলো এবার বলে ওঠে, মায়া, তোর কপাল খারাপ, এই ছেলেটা আসতে না আসতেই তোর সাথে পাঙ্গা নিল, আর তোকে কিনা পুরো ভার্সিটির সামনে এতগুলো থাপ্পড় মারলো। তোকে তো আর এই ভার্সিটিতে কেউ ভয় পাবে না, সম্মান করবে না। যেখানে তোর সাথে কেউ চোখে চোখ রেখে কথা বলার সাহস পেত না, সেখানে এই ছেলেটা এসে কিনা তোকে এতগুলো থাপ্পড় মেরে গেল। কথাগুলো শুনে মায়া নামের মেয়েটি রেগে মেগে সেখানে এই ছেলেটার গলা চেপে ধরে। হ্যাঁ, এই ছেলেটা হচ্ছে মায়ের বন্ধু। ছেলেটার নাম ইসরাত। কাছে থাকা ছেলেটি সকল বন্ধু বান্ধবীগুলো মায়াকে সরিয়ে নেয়। সেখান থেকে ছেলেটিকে কাছে থেকে বলে ওঠে, দেখ, আমি তো তোর ভালো চাই, আর তোকে এতগুলো থাপ্পড় মেরেছে, তোর সম্মান শেষ। তুই আর এই ভার্সিটিতে পাওয়ার খাটাতে পারবি না। একটা রিক্সা চালক ছেলে কিনা তোর গায়ে হাত দিয়েছে, এর থেকে হাস্যকর বিষয় আর কি হতে পারে? ওকে তো আমি দেখে নেব। ওকে যদি আমি জমের দুয়ারে না পাঠাতে পারি, আমি মায়া না। তাকে এতটাই ভয়ঙ্কর মৃত্যু দেব, তার মৃত্যু দেখে আশেপাশের ছেলেগুলো আমার চোখে চোখ রেখে কথা বলা তো দূরের কথা, পায়ে হেঁটে আমার সামনে দিয়ে যেতে ভয় পাবে। ও জানে না কার সাথে পাঙ্গা নিয়ে ফেলছে। একটা রিক্সা চালক হয়ে মায়ার গায়ে হাত দিয়েছে, এর শাস্তি তো ওকে পেতেই হবে। ওর তাজা লাল রক্ত দিয়ে আমি গোসল করব। তবে আমি আমার রক্তকে শান্ত করতে পারবো না, তবে আমি আমার রাগটাকে কন্ট্রোল করতে পারবো। এই বলে মেয়েটি সেখান থেকে চলে যায়। জিসানও চলে যায় নিজের গন্তব্যের উদ্দেশ্যে। জিসানের খানিকটা কপাল কেটে গেছে। ভার্সিটির পরিবেশটাও মোটামুটি ঠান্ডা হয়। যে যার মতো আড্ডা দিচ্ছে, কেউ ক্লাস করতে গেছে, আবার কেউ ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছে, কেউ বউ পড়ছে। এমন সময় মাঠের মধ্যে একটা বড় গাড়ি প্রবেশ করে। গাড়িটির দিকে সবাই তাকিয়ে আছে। হ্যাঁ, গাড়িতে বুঝেই গেছে কে যে এসেছে, আর তাই যার যার মতো সেদিকে না তাকিয়ে মন দিয়ে নিজেদের কাজ করতে থাকে। কারণ সে হচ্ছে তামান্না, এই কলেজের ভিপি তামান্না। প্রত্যেকটা গল্পে আপনারা শুনেছেন কলেজের ভিপি থাকে, তাও আবার ছেলে। কিন্তু এই কলেজের ভিপি একটা মেয়ে। অবাক করার কিছুই নেই, মেয়েরা অনেকটাই এগিয়ে গেছে। তামান্না নামের মেয়েটি গাড়ি থেকে নেমে এদিক ওদিক না তাকিয়ে সোজা নিজের ক্যাবিনের উদ্দেশ্যে যেতে থাকে। হঠাৎ করে ক্লাসরুমের ভেতর থেকে কেউ একজন বের হয়। সাথে সাথেই দুজনকে ধাক্কা খেয়ে থপ করে পড়ে যায় ফ্লোরের ওপর। অপরজন খানিকটা ব্যথা পেলেও ব্যথা পায়নি তামান্না। এখনও কেউ কারোর মুখ দেখেনি। তারপর দুজন উঠে গিয়ে যখনই তামান্না নামের মেয়েটা কোনো কিছু বলতে চাপে, তখনই যাকে দেখে তাকে দেখে তো অবাক। দুজনই দুজনকে দেখে অবাক। এই দৃশ্য কলেজের ক্যাম্পাসে সকল ছাত্রছাত্রীরা দেখছে। তারা দেখে আবার তারা ভেবেছে আজকে ছেলেরা নির্ঘাত মৃত্যুর দুয়ারে। সকালবেলা ঝামেলা করেছে মায়ের সাথে, আর এখন ঝামেলায় নিজেকে জড়িয়েছে এই কলেজের ডেঞ্জারাস ভিপির সাথে। দুজন বাঘিনীর সাথে ঝামেলা সৃষ্টি করেছে ছেলেটি। এটা ভেবেই কলেজের ক্যাম্পাসের ছাত্রছাত্রীরা অবাক হয়। আজকে নির্ঘাত মৃত্যুর দুয়ারে মেয়েটি ছেলেটিকে দেখে বলে ওঠে, এই কি আপনি এখানে কি করছেন, তাও আবার এই ভার্সিটিতে? আমিও তো অবাক যে আপনি ইউনিভার্সিটিতে কি করছেন। আমি এই ভার্সিটিতে লেখাপড়া করছি, আর এই ভার্সিটির ভিপি আমি। তাই আমিও তো এই ভার্সিটিতেই পড়তেছি। এটা তো ভালো কথা, আপনার সাথে দেখা হয়ে গেল। আচ্ছা, আপনার হাতের ব্যথাটা কমেছে তো? হ্যাঁ, অনেকটাই কমে গেছে। জিসান আর তামিনা নিজেদের মধ্যে কথা বলতে থাকে। ছাত্রছাত্রীরা অবাক হয়ে দুজনের দিকে তাকিয়ে আছে। ভেবেছিল আজকে তামান্না ছেলেটাকে মেরেই ফেলবে। সেখানে কিনা মেয়েটি ছেলেটার সাথে হেসে হেসে কথা বলছে। এই দৃশ্য দেখে অবাক দৃষ্টিতে সবাই তাদের দিকে তাকিয়ে আছে। ও হ্যাঁ, আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে ভুলে গেছি যে কে হচ্ছে এই তামান্না, আর গল্পের ভিলেন সেই মায়াকে। জিসানের পরিচয় তো আগেই দিয়ে দিয়েছি। চলুন তাহলে বাকি দুজনের পরিচয় আপনাদের সাথে করিয়ে আনি। তামান্না হচ্ছে আমাদের আজকের গল্পের নায়িকা। তামান্না দেখতে ভারতের পশ্চিমবঙ্গের হিন্দি সিনেমার বিভিন্ন হিরোইনদের মতো। তাছাড়া আমাদের বাংলাদেশে এবং কলকাতায় বিভিন্ন বাংলার সুপারস্টার হিরোইনদের মতো সুন্দর। দুধে আলতা গায়ের রং, উজ্জ্বল ফর্সা ধপধপে সাদা রঙে। তার ফর্সা মুখে চোখের পাতাগুলো ঘন কালো চিকন পাতলা, চোখগুলো টানা টানা ভীষণ মায়াবী। তার ঠোঁটগুলো একদম ছুঁয়ে দেওয়ার মতো। যে কেউ দেখলে তা সেই চোখে আর ঠোঁটের প্রেমে পড়ে যাবে, পাগল হয়ে যাবে। তামান্না যখন হাসি দেয়, কতগুলো ছেলে যে রাস্তায় দুর্ঘটনা করে তা বলতে গেলে কোনোদিন গল্প শেষ করা যাবে না। তামান্নার একটা মুচকি হাসি হাজারো ছেলের ক্রাশ। তামান্নার চুলগুলো ঘন কালো কোমর পর্যন্ত। তামান্নার পরনে তেমন কোনো কিছুই নেই, সিম্পল একটা পোশাক। চুলগুলো খোপা করে মাথায় টুপি দেওয়া, পরনে জিন্সের প্যান্ট, তার উপর একটি টি শার্ট।
পায়ে কেটস, চোখে রঙিন সানগ্লাস, দেখতে অসম্ভব এক রূপসী, অপসরী, সুহাসিনী, ভার্জিন কুমারী লাবণ্যলতা, এক মায়াবী লাজুকলতা। মন পড়ে যার প্রেমে পড়তে পাগল বলতে ছেলেগুলো। তামান্না মানে হাজারো ছেলের স্বপ্ন, হাজারো ছেলের ভালোবাসা, হাজারো ছেলের ক্রাশ। তামান্না আর জিসান দুজন কথা বলতে থাকে। ওই যে যেদিন জিসান রিক্সা চালানোর সময় একটা মেয়েকে গুন্ডাগুলোর হাত থেকে বাঁচিয়েছিল, সেটার কেউ না, সেটা হচ্ছে এই তামান্না। সেখান থেকে তাদের পরিচয়। মায়া হচ্ছে বড়লোক বাবার দুলালি মেয়ে। বাবার একমাত্র মেয়ে হবার কারণে বিগড়ে গেছে। মায়া উচ্ছৃঙ্খল আর দিমাগী একটা মেয়ে, দেখতে মোটামুটি পরিদের মতো। যে কোনো ছেলে তাকে দেখলে ক্রাশ খাবে। সেও তামান্নার মতোই পোশাক পরে। তবে সত্যি কথা বলতে এই চট্টগ্রাম ভার্সিটির মেয়েগুলো কিন্তু দেখতে এক একটা রসগোল্লার মতো। তাদের দেখা মানেই ক্রাশ খাওয়া। মায়া ভার্সিটিতে ছেলে মেয়ে উভয়কে র্যাগিং করে। তাদেরকে বিভিন্ন র্যাগিংয়ের শিকার করায়, নিজেদের পাওয়ার খাটায়, নিজেদের দাপট দেখায়। ভয়ে মায়ার সাথে কেউ তর্ক বিতর্কে জড়ায় না। মায়া যেটা বলে সবাই সেটা করতে বাধ্য হয়। কিন্তু জিসান একদম ভিন্ন। জিসান এক টাকা খেয়ে বেঁচে থাকবে, কিন্তু কখনো অন্যায়কে সাপোর্ট করবে না, সেটা যে কেউই হোক না কেন। বা তাই তো সে আজ পর্যন্ত কোনো অন্যায়ের সাথে আপোষ না করে যত বড় বিপদ হোক না কেন সত্যের পথে থেকেছে। তামান্না বলে ওঠে, আচ্ছা, তোমার কপালটা কাটলো কি করে? তোমাকে কেউ র্যাগিং করেছে নাকি? তেমন কিছু না। ইউনিভার্সিটিতে মায়া নামের একটি মেয়ে আছে, তার সাথে একটু ঝামেলা হয়েছে। মায়া নামের মেয়েটি কিন্তু ভালো না, আমার থেকেও ডেঞ্জারাস। তার থেকে সাবধানে থাকবে। আর কি ঝামেলা হয়েছে সেটা আমাকে বলো। তেমন কিছু হয়নি, আমাকে ল্যাং দিয়ে ফেলে দিয়েছিল। আমিও ঠাসে লাগিয়ে দিয়েছি কয়েক থাপ্পড় বাপের জন্মে। আর আমার সাথে মনে হয় না লাগতে আসবে। এটা তুমি কি করেছো? মায়া তো খুবই রাগী, তোমার ক্ষতি করে দিতে পারে। পরেরটা পরে দেখা যাবে। আমি কাউকে ভয় পাই না। আচ্ছা, তুমি কি একদম ভয় পাও না কাউকে? আমি অন্যান্য ভার্সিটিতে দেখেছি মধ্যবিত্ত এবং গরিব ঘরের ছেলেগুলো সকল রকম অত্যাচার সহ্য করে, তারা ভয়ে কোনো কথা বলে না। সেখানে তুমি একদম ভিন্ন রকম। তুমি এত গরিব মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, তোমার আপন বলতে কেউ নেই, তারপরেও তুমি ভয় না পেয়ে অন্যায়ের প্রতিবাদ করতেছো। তোমাকে আমার খুব ভালো লেগেছে। আমি আমার মতো, আমি অন্য কারো মতো হতে চাই না। আর যে আমার সাথে লাগতে আসবে তার সাথে আমি বেশ ভালো করেই লাগি। আচ্ছা, তোমার মোবাইল নাম্বারটা দাও তো আমাকে। তোমার সাথে কথা বলতে আমার বেশ ভালোই লাগে। আমার ক্লাসের সময় হয়ে যাচ্ছে, আমাকে যেতে হবে। আর এই নিন আমার ফোন নাম্বার। ওকে, ঠিক আছে। আর হ্যাঁ, আমরা কিন্তু দুজন সেম ক্লাসে পড়ি, কিন্তু আমাদের ডিপার্টমেন্ট আলাদা। তারপর তারা সেখান থেকে চলে যায়। দূর থেকে মায়া সহ ভার্সিটির ক্যাম্পাসে উপস্থিত সকল ছাত্রছাত্রীরা অবাক হয়ে যায় তাদের দুজনকে একসাথে হাসি মাখা মুখে আলাপ করতে দেখে। সবাই ভেবেছিল ওটা কি, আর হয়ে গেল কি। কি অবাক হয়ে গেছে সকলে মিলে। সবাই ভাবতে থাকে এই ছেলেটা আসলে কে। মায়া সেখানে আর এক মুহূর্ত দেরি না করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে আড্ডা দিতে, বাইরে তার বন্ধুদের সাথে। এদিকে ভার্সিটির এক এক করে সকল ক্লাস শেষ করে বেরিয়ে যায় জিসান, তামান্না। জিসানকে পুরো ভার্সিটিতে খুঁজে কিন্তু কোথাও পায় না। বস্তিতে গিয়ে জিসান কিছু খেয়ে দিয়ে আবারও রিক্সা নিয়ে বেরিয়ে পড়ে। রিক্সা চালাতে থাকে নিজের মতো করে। বিকালে রিক্সা নিয়ে রাস্তার সাইডে বসে আছে জিসান। এমন সময় হঠাৎ করে পেছন থেকে কোত্থেকে যেন তামান্না এসে বলে ওঠে, এই জিসান, তুমি এখানে ভার্সিটিতে? তোমাকে কত খুঁজলাম কিন্তু পেলাম না তো। না, আসলে আমি ক্লাস শেষ করে দ্রুত চলে এসেছি, কলেজে আমাকে খুঁজলেও পেতে না। আচ্ছা জিসান, তোমাকে যদি এই রিক্সা চালানো থেকে অন্য কাজ দেওয়া হয় তুমি কি করবে? এই শহরে যেমন টাকা ছাড়া চাকরি হয় না, ঠিক তেমন কাজের কোনো অভিজ্ঞতা ছাড়া কেউ কাজে নেয় না। তাই এই শহরে এত সহজে কাজ খুঁজে পাওয়া যায় না। যদি আমি তোমাকে কাজ দিই তাহলে কি তুমি করবে? এই রিক্সা চালা থেকে অনেক ভালো একটা কাজ দেবো, তুমি কি করবে? যেহেতু তুমি বলছো, সেক্ষেত্রে তোমার কথাটাকে সম্মান জানিয়ে আমি করতে রাজি আছি। কাজটা হচ্ছে, তুমি কি আমার গাড়ির ড্রাইভার হবে? তুমি চাইলে তুমি আমার গাড়ি চালাতে পারো। এতে একসাথে আমরা কলেজে যেতে পারবো এবং একসাথে কলেজ থেকে আসতে পারবো। ঠিক আছে, আমি করতে রাজি আছি। আর তাছাড়া গাড়ির ড্রাইভিং আমি অনেক আগেই শিখেছিলাম। ওকে, ঠিক আছে। কালকে সকালে তুমি এই ঠিকানায় চলে আসবে। সেখান থেকেই তোমাকে আমি আমার বাড়িতে নিয়ে যাব। আর প্রতিদিন তুমি আমাকে বাড়ি থেকে নিয়ে আসবে এবং নিয়ে যাবে। ওকে, ঠিক আছে, আমি রাজি আছি। আর তুমি কিন্তু মাস শেষের স্যালারি পাবা 20,000। ওকে, ঠিক আছে, আমি রাজি আছি। আর হ্যাঁ, তোমাকে এখন আর রিক্সা চালাতে হবে না। চলো কোথাও থেকে আড্ডা দিয়ে আসি।
কিন্তু আমি তো কোনো মেয়ের সাথে আড্ডা দিই না, আর আমার আড্ডা দিতে ভালো লাগে না। তুমি এখন আমার সাথে যাবে নাকি আমি এখনো চিৎকার চেঁচামেচি শুরু করব? ওকে ঠিক আছে, চেঁচামেচি শুরু করতে হবে না, আমি যাচ্ছি। তারপর তারা একটা নদীর কাছে আসে। সেখানে তারা অনেক আড্ডা দেয়, কথা বলে। জিসান অনেক ব্রিলিয়ান্ট একটা স্টুডেন্ট। তারপর তারা সেখানে অনেক আড্ডা দিয়ে চলে যায়। তো আমরা নিজের বাড়িতে চলে যাই। আর জিসান রিক্সায় এখনও ভাড়া মারতে থাকে। এমন সময় জিসানের চোখের সামনে একটা ট্রাক গাড়ি ব্রেক করে। তার পেছনেও অপর আর একটা ট্রাক এসে জিসানের রিক্সায় ধাক্কা মারে। ধাক্কা খাওয়ার সাথে সাথে জিসান রিক্সা নিয়ে একটা গাছের সাথে গিয়ে আঘাত খায়। জিসান ছিটকে গিয়ে অনেকটা দূরে গিয়ে পড়ে। পুরো রিক্সা ভেঙে চুরে একাকার হয়ে গেছে। জিসান তার রক্তাক্ত শরীর নিয়ে উঠে দাঁড়ায়। জিসানের মাথা ফেটে বেশ রক্ত বের হচ্ছে। জিসান ভালো করে সামনে তাকিয়ে দেখতে পায় ট্রাকের ভেতর থেকে মেয়েগুলোকে বের করে অনেকগুলো মেয়ে, যাদের হাতে রশি বাঁধা, মুখে টেপ মারা। মেয়েগুলো চিৎকার করতে পারে না। প্রায় 10 থেকে 12 জন লোক ট্রাকের ভেতর থেকে বের করে অন্য ট্রাকে তাদেরকে ওঠাচ্ছে। জিসান কিছুই বুঝতে পারে না যে এখানে হচ্ছেটা কি। এমন সময় ছেলেগুলো বেলে ওঠে। এই তোরা দেরি করছিস কেন? মালগুলোকে তাড়াতাড়ি ট্রাকে লোড কর। কেউ চলে আসলে মুশকিল হবে, এমনিতেই পুলিশ আমাদের খুঁজে বেড়াচ্ছে। ভাই সব কিছু ঠিকঠাক করাই আছে, নো টেনশন। আর আমরা এমন জায়গায় এসেছি কেউ বুঝতেই পারবে না। এই রাস্তাটা সন্ধ্যা 7টার পরে পুরো নিস্তব্ধ থাকে, কেউ চলাচল করে না। দ্বিতীয়ত আমাদের এই ট্রাকগুলো হচ্ছে কোম্পানির এবং এগুলো সম্পূর্ণ নিরাপদ। পুলিশ কোনো ভিসির বাপও ধরতে পারবে না। শোন, বিপদ বলে আসে না, তাই দেরি করা যাবে না। দ্রুত কাজগুলো কর। আর হ্যাঁ, বসকে বলে দিবি টাকা এখন দেওয়া যাবে না, সম্পূর্ণ ব্যাংক বন্ধ হয়ে গেছে। টাকা 2-1 দিনের মধ্যে পেয়ে যাবি তোরা। ভাই সমস্যা নেই, বস এখন টাকা নেবে না। তুই বিদেশে ট্রান্সফার করে তারপরে দেশে এসে সব কিছু মিটিয়ে দিও। ছেলেগুলো নিজেদের কথা বলা বলি করছিল। তাদের সব কথা শুনে পেলে জিসান বুঝে গেছে যে এগুলো হচ্ছে ক্রিমিনাল। এগুলো বিভিন্ন অবৈধ কাজের সাথে যুক্ত আছে। ছেলেগুলো আজ আর ছাড়বে না। জিসান মনে হয় সিদ্ধান্ত নিয়েই নেয়, আজকে সবাইকে এখানে মেরে ফেলে রেখে যাবে। কাউকে আর আজকে ছাড়বে না, কচু কাটা করে এখানে ফেলে রেখে যাবে। দুর্নীতি ও সন্ত্রাসী দমন করবে। এবার গুটি গুটি পায়ে সামনে এগিয়ে যেতে থাকে জিসান। জিসানের মনে আগুন জ্বলছে, কেন তার রিক্সা ভেঙে ফেলেছে তারা। এর প্রতিশোধ তো সে নেবেই। তাই সে সামনে পড়ে থাকা একটা শুকনো গাছের ডাল হাতে নিয়ে সামনে এগিয়ে যেতে থাকে। হঠাৎ করে ঝড়ের বেগে ছেলেগুলোর সামনে এসে দাঁড়ায় জিসান। ছেলেগুলো জিসানকে কোনো কিছু বলতে যাবে, সেই সুযোগে জিসান তাদেরকে না দিলে এলো পাছেও পেটাতে থাকে। সেখানে উপস্থিত ছিল 10 থেকে 12 জন ছেলে। হঠাৎ করে যখনই তাদের উপর হামলা করে জিসান, তারা কোনো কিছু বুঝে ওঠার আগে এলো পাথরেই উড়াধুরা পেটাতে থাকে জিসান। এক একজনের এক এক শরীরে এক এক অংশে ভেঙে ফেলেছে জিসান। মারতে মারতে প্রায় তাদেরকে আজমরা করে ফেলেছে। সারা শরীর থেকে তাদের রক্ত পড়ছে, মুখ চোখ কান দিয়ে গড়গড় করে রক্ত পড়ছে। এরপর জিসান তার ভাঙা রিক্সা থেকে একটা রড নিয়ে এসে তাদেরকে এলো পাথরেই মারতে থাকে ছেলেগুলোকে রক্তে রক্তাক্ত হয়ে গেছে। জিসানের এরকম হঠাৎ আক্রমণে ছেলেগুলো কোনো কিছুই করতে পারে না। ছেলেগুলোর মধ্যে থেকে তাদের লিডার, সেই ছেলেটি খুব কষ্টে বলে ওঠে, দেখ, তুই কিন্তু কাজটা ভালো করলি না, এর পরিণাম কিন্তু ভয়াবহ হতে পারে। নিজের ভালো চাস তো আমাদের এখান থেকে যেতে দে। আর হ্যাঁ, তুই চাইলে তুই আমাদের কাছ থেকে কোটি কোটি টাকা নিতে পারিস, রাতারাতি বড়লোক হয়ে যাবি তুই। ছেলেগুলোর মুখে জিসানের কথা শুনে পাগলের মতো হাসতে থাকে, যেন ছেলেগুলো কি নাকি একটা বলে ফেলেছে তাকে। জিসান এবার মুচকি একটা হাসি দিয়ে বলে ওঠে, তোরা কি ভেবেছিস বেঁচে যাবি? তোদেরকে ট্রাকের নিচে পিষে মেরে ফেলবো দাঁড়া। এর মাঝে প্রত্যেকটা রশির সাথে বেঁধে রাস্তার মাঝখানে শুয়ে দেয় এক এক করে। তারপর সে ট্রাকের ভিতর গিয়ে ছেলেগুলোর উপর দিয়ে ট্রাকটা চালিয়ে দেয়। ছেলেগুলো রাস্তার সাথে একদম মিশে যায়, পুরো শরীর থেতলে যায়, শরীরে কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। পুরো রাস্তা জুড়ে শুধু রক্তের বন্যা। ছেলেগুলো নিজের চোখে নিজেদের মৃত্যু দেখে। তারপর জিসান সেখানে আর এক মুহূর্ত দেরি করে না, ট্রাকের ভিতর থেকে সবগুলো মেয়েকে বের করে ছেড়ে দেয়। তারপর ফোন কল দেয় পুলিশকে। পুলিশ এবং বাংলাদেশের সেনাবাহিনী ঘটনাটি শুনে দ্রুত সেখানে চলে আসে। জিসান সেখানে আর এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে বেরিয়ে যায়। মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়াতে এই খবরটা ছড়িয়ে পড়ে, চারিদিকে হৈ হৈ পড়ে যায়। সবাই সেই রাতে ছুটে আসতে থাকে ঘটনাস্থলে দেখার জন্য। অনেকে আবার দেখতে টিভিতে সাংবাদিকগুলো নিজেদের মধ্যে ভাষণ দিচ্ছে। মেয়েগুলো ক্যামেরার সামনে এসে সম্পূর্ণ ঘটনা বলে এবং যে কেউ তাদেরকে বাঁচিয়েছে এবং অজানা সেই ব্যক্তির নাম দেওয়া হয়েছে রাতারাতি সেলিব্রিটি কিলার। জিসান তার ভাঙা রিক্সা সেখানে ফেলে রেখে চলে যায় নিজের গন্তব্যের উদ্দেশ্যে। তারপর বাড়ি থেকে ফ্রেশ হয়ে হালকা কিছু খেয়ে আবার ঘুম দেয়।
এক ঘুমে সকাল 1টা, ঘুম থেকে ওঠে, তারপর রেডি হয়ে নেয়। তামান্নার বলা জায়গা মতো চলে যায় জিসান। তামান্নাও কিছুক্ষণের মধ্যে সেখানে চলে আসে। তারপর জিসান তামান্নার ড্রাইভার হিসাবে গাড়ি নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দেয়। ভার্সিটির ভেতর তামান্নার গাড়ি ঢুকছে দেখে সবাই নিজেদের কাজে ব্যস্ত হয়ে যায়। গাড়ি পার্কিং করে ঘরের ভেতর থেকে বের হয় তামান্না। তারপর জিসানকে দেখে তো সবাই অবাক, হা করে সেদিকেই তাকিয়ে আছে। সকলে মিলে সবার মাথার ওপর দিয়ে যেন ঝড় বয়ে যাচ্ছে, কেউ কোনো কিছু বুঝে উঠতে পারে না। তারপর নিজের ক্লাসরুমে চলে যায় আর তামান্না নিজের ক্লাসরুমে। দেখতে দেখতে তাদের টেক্সট এক্সাম চলে আসে, সবাই পরীক্ষা দেয়, শুধু রেজাল্টের অপেক্ষা। অনেক ঝামেলা হয় কলেজে জিসানের সাথে। মায়া ও তার দল বলে যে কোনো মূল্যে মায়া জিসানকে মেরে ফেলবে, কারণ সে প্রতিনিয়ত মায়ের সাথে ঝামেলা করে, যেটা মায়া সহ্য করবে না। আর জিসান কোনো অন্যায়ের সাথে আপোষ করবে না। তামান্না বলে ওঠে, আচ্ছা জিসান, তোমার সাথে আমি কতদিন ধরে আছি, তুমি আমার গাড়ির ড্রাইভার, কিন্তু আমি লক্ষ্য করি তুমি কোনো মেয়ের দিকে তাকাও না কেন? প্রয়োজন পড়ে না, এজন্য তাদের দিকে আমি তাকাই না। পুরো ভার্সিটি জুড়ে শুধু তুমি আমার সাথেই কথা বলো, এছাড়া তোমাকে আমি কারোর সাথে কথা বলতে দেখি না, এমনকি কোনো ছেলের সাথেও না। এই পৃথিবীতে সবচেয়ে হিংস্র প্রাণী হলো মানুষ, তাই তাদের থেকে যত দূরে থাকতে পারবে ততই নিজের মঙ্গল। ধরো তোমাকে কোনো মেয়ে ভালোবাসলো এবং সে তার ভালোবাসার, তুমি কি তাকে ফিরিয়ে দিবে? কোনো মেয়ে যদি আমার সব কিছু জানা সত্ত্বেও আমাকে ভালোবাসে, তাহলে তাকে আমি ফিরিয়ে দিব না, তবে সে আমাকে ভালোবাসবে আমার সম্পদকে না। আচ্ছা শোনো মা, তোমাকে আজকে আমাদের বাড়িতে যেতে বলেছে, কি যেন আয়োজন করেছে, তাই তোমাকেও যেতে বলেছে। কিন্তু আমার তো কাজ আছে, যেতে পারবো কিনা জানি না, তবে যাওয়ার চেষ্টা করব। জিসান, তুমি খুব সরল, সাদা এবং ভালো মনের একটি ছেলে। আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। মায়া থেকে সবসময় দূরে থাকবে। দূরে থাকার চেষ্টা করি, কিন্তু বিপদ তারই কাছে নিয়ে যায়। এভাবে তারা অনেক কথা বলে, আড্ডা দিয়ে তার নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে সেই ট্রাকের ঘটনাটি এখনও সোশ্যাল মিডিয়াতে বেশ প্রভাব ফেলেছে। এতদিন হয়ে গেছে, পুলিশ এখনও খুঁজে বেড়াচ্ছে সেই সেলিব্রিটি ভাইরাল মাফিয়াকে। বসে থাকতে থাকতে এখন বাজে রাত 8টা। জিসান কোনো এক কাজে বাজারে এসেছে। বাজারে এসে কিছু হালকা খেয়ে তার নিজের জন্য কিছু কেনাকাটা করে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। সে যে এলাকাতে থাকে সে এলাকাটা বেশ নির্জন ও শুনশান, যেন মনে হয় একটা গোরস্থান বা শ্মশানঘাট। এটা তো নিজস্ব তাদের এই বস্তিটা। রাত 9টার পর সব নিস্তব্ধ হয়ে যায়। জিসান নিজের মতো করে পায়ে হেঁটে চলেছে নিজের বাড়ির উদ্দেশ্যে। অর্ধেক পথ যেতে না যেতেই তার কানে কিছু কথা ভেসে আসে। শোন, বস্তিতে আগুন জ্বালিয়ে দিবি, একটা বাড়িও যেন বেঁচে না থাকে। ঠিক আছে ভাই, কাজ হয়ে যাবে। এখন পুরো বস্তি ফাঁকা, আমি এই মুহূর্তে আগুন জ্বালিয়ে দেব। শোন, কেউ যেন জানতে না পারে যে এটা মন্ত্রী সাহেবের কাজ, কেননা মন্ত্রী সাহেব এই বস্তিতে একটা বিশাল বড় 5 স্টার হোটেল বানাতে চায়, কিন্তু এই বস্তির মানুষগুলো জায়গা ছেড়ে দিতে চায় না। ঠিক আছে ভাই, কাজ হয়ে যাবে সময় মতো, আপনি নিশ্চিন্তে থাকুন। ওকে। ভাই। কথাগুলো বলে ছেলেগুলো বিভিন্ন জায়গায় পেট্রোল ঢেলে দেয়। আর তারপর ছেলেগুলো যখনই আগুন লাগাতে যাবে একটা বাড়িতে, তখনই তাদের সামনে এসে হাজির হয় জিসান। ছেলেগুলোর সামনে এভাবে আচমকা আসাতে চমকে যায় ছেলেগুলো কি করবে বুঝতে না পেরে অবশেষে সেই ছেলেটি বলে ওঠে, আরে তুমি কে? আর এখনো তুমি এখানে কি করছো? তোদের জম এসেছি আমি। তোদের সাহস হয় কি করে আমার এলাকাতে আগুন জ্বালিয়ে দেওয়ার? তুই কি করবি? তোর কি ক্ষমতা আছে? আমরা কতজন এখানে আছি তুই কি দেখছিস? তোকে মেরে শালা বালি চাপা দিয়ে দিব। চাপাচাপি পরে করবি, আগে আমার সাথে মোকাবেলা কর, আর আগুনটা না হয় পরে জ্বালাস। কুত্তার বাচ্চা, তোর সাহস হয় কি করে? তুই আমাদের সাথে পাঙ্গা নিচ্ছিস? তোকে জ্বালিয়ে দিচ্ছি। এই বলে সেখানে তোলপাল এক মারামারিতে পরিণত হয়। জিসান এবং সেই অজানা ব্যক্তিগুলোর সাথে ভীষণ মারপিট শুরু হয়ে যায়। সেখানে ভীষণ পরিমাণে ভয়াবহ এক দুর্ঘটনা ঘটতে থাকে। এলো পাত্রেই সেখানে মারামারি শুরু হয়ে যায়। জিসান যাকে যেখানে পায় তাকে সেখানেই মারছে। অনেকগুলো ছেলে, কারোর হাত তো কারোর নাক, কারোর কান তো কারোর পা কেটে গেছে। প্রায় অনেক রক্ত সেখানে রক্তাক্ত হয়ে গেছে। জিসানও তাদের সাথে মারামারি করতে গিয়ে অনেক আঘাত পায়, তারও বেশ অনেক জায়গায় কেটে গেছে। হঠাৎ করে গ্রামের রাস্তায় এত চিৎকার চেঁচামেচি ও হট্টগোল হওয়ায় আওয়াজ শুনতে পেয়ে গ্রামবাসীরা ভেঙে যেতে থাকে সেদিকে। হঠাৎ করে গ্রামের এতগুলো মানুষ ভেঙে আসতে দেখে জিসান সবাইকে এক জায়গায় বেঁধে ফেলে, তারপর নিজে আড়ালে চলে যায়। গ্রামবাসীরা আসলে একে একে সেই গোড়াগুলো ভয়ে সব স্বীকার করে ফেলে।
তারপর গ্রামবাসীরা এরপর রেগে মেগে আরও একাকার। গ্রামবাসীরা এলে পাথর মারতে থাকে। আবারও ছেলেগুলো এতগুলো মানুষের একসাথে মিলে মারছে। এত মার সহ্য করতে না পেরে ছেলেগুলো সেখানেই মারা যায়। ছেলেগুলো মারা যাবার আগে বলে গিয়েছিল সুপার ক্লিয়ার বয় তাদের ধরিয়ে দিয়ে গেছে। আবারও ছড়িয়ে পড়ে সেই সুপার ক্লিয়ার গল্প। পরের দিন সকালে জিসান কলেজ যায়নি। এটা দেখে ফোন করেছে তামান্না। ফোন রিসিভ করতেই তামান্না বলে ওঠে, জিসান, তুমি আজকে ভার্সিটিতে আসোনি কেন? আমি একা এসেছি। তোমার কি হয়েছে? তেমন কিছু হয়নি, শুধু একটু অসুস্থ। কাল থেকে কাজে জয়েন করব আর কলেজেও যাব। আমি তোমার সাথে দেখা করতে চাই। তোমার কি হয়েছে আমি সেটা দেখতে চাই। তোমার ঠিকানাটা আমাকে দাও। না মানে তোমার কষ্ট করার প্রয়োজন কি? আমি তো কালকে জয়েন করবই। তুমি আমাকে তোমার ঠিকানা দেবে কিনা সেটা বলো, নইলে কিন্তু আমি সত্যি তোমাকে খুঁজে বের করব। আচ্ছা ঠিক আছে, তোমাকে কষ্ট করতে হবে না, আমি ঠিকানা দিচ্ছি, এই ঠিকানায় চলে আসো। তারপর ফোন কেটে দেয় তামান্না। তামান্নার এক মুহূর্ত দেরি না করে ভার্সিটি থেকে গাড়ি নিয়ে রওনা দেয় জিসানের ঠিকানার উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে পৌঁছে যায় আর সেখানে গিয়ে দেখতে পায় জিসানের শরীরের অবস্থা বেহাল, অনেক জায়গায় কেটে গেছে। এই প্রথম তামান্না জিসানের বাড়িতে এলো। জিসানের আপনজন বলতে কেউ না থাকায় পুরো বাড়ি অগোছালো, এলোমেলো পুরো বাড়ি, কিন্তু পাকা, তারপরেও অগোছালো করে রেখেছে। জিসানের ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য জিনিসপত্র। এটা দেখে তামান্না বেশ রেগে যায় আর বলে ওঠে, তোর শরীরের এই অবস্থা আর তুই কিনা বলছিস তুই সুস্থ আছিস? আজ তোর বাড়ির এরকম অবস্থা কেন? আর তোর বাড়ির এরকম অবস্থা কেন? নিজের সাথে সাথে কি পুরো বাড়িটা রেহাল করেছিস? তেমন কিছু না, হালকা একটু কেটে গেছে, কালকে সুস্থ হয়ে যাব ইনশাল্লাহ। চুপ, কোনো কথা বলবি না। আর হ্যাঁ, আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোন আর সত্যি কথা বলবি। তোর শরীরে এতগুলো চোট কি করে লাগলো আমি সেটা জানতে চাই। তেমন কিছু না, আসলে কালকে আমাদের গ্রামে কিছু গুন্ডা আগুন লাগিয়ে দিতে এসেছিল আর আমাদের গ্রামটা তো সন্ধ্যার পরে নিস্তব্ধ হয়ে যায়। আর আমি কালকে বাড়িতে দেরি করে এসেছিলাম, সেই জন্য রাস্তায় তাদের সমস্ত কথা শুনি এবং তাদের সাথে ঝামেলা করতে গিয়ে আমার এই অবস্থা হয়। পরে গ্রামের মানুষগুলো তাদেরকে পিটিয়ে হত্যা করে। এই সব কিছু মন্ত্রীর কাজ, আর আমি মন্ত্রীকে ছাড়বো না। এর যোগ্য জবাব শালাকে দিয়ে আসবো। চুপ, আর একটা কথাও বলবি না। আমি যেটা বলছি সেটা শোন। ওরা বড়লোক মন্ত্রী, খুব খারাপ মানুষ। তুই তার সাথে ঝামেলায় জড়ালে তোর নিজের ক্ষতি হবে। হ্যাঁ আমি জানি তুই অন্যায় সহ্য করতে পারিস না, তাই বলে নিজের রাগটাকে কন্ট্রোল করতে শিখতে হবে। সব জায়গায় নিজের রাগ দেখালে চলবে না। আমরা খেটে খাওয়া মানুষ, যা খাই সেটা হালালভাবে, তাই আমাদের খেটে খাওয়া মানুষদের উপরে কেউ যদি নিজেদের পাওয়ার বা জোর খাটাতে আসে সেটা তো আমি মেনে নিব না। এর যোগ্য জবাব না দেওয়া পর্যন্ত আমি থামছি না। শোন, তোকে যতই বোঝাই না কেন তুই বুঝবি না, তাই তোকে আর না বুঝে আমার লাভ নেই। আমার বাড়িতে তোকে কালকে মা বাবা যেতে বলেছে, সকালে চলে আসবি। আমি এখন গেলাম, আর হ্যাঁ তুই এখন আমার সাথে যাবি। আমি পুরো বাড়িটা ভালো করে সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে দিয়ে যাচ্ছি। পরের বার যখন আসবো তখন যেন দেখতে পাই পুরো বাড়িটা পরিষ্কার আছে এবং যেভাবে রেখে গেছিলাম সেভাবে যেন থাকে। আর তুই আসার সময় ওষুধ নিয়ে আসবি। কিন্তু এত সব কিছুর প্রয়োজনটা কি? আমি তো এত সব কিছু। চুপ। তারপর সবকিছু ঠিকঠাক করে দিয়ে তামান্না জিসানকে নিয়ে একটা ফার্মেসি থেকে ওষুধ দিয়ে দেয়। তারপর কিছু খাবার কিনে দিয়ে চলে যায় তামান্না। পরের দিন জিসান তামান্নার বাড়িতে যায় এবং সেখানে তার বাবা মায়ের সাথে দেখা করে। তারপর তার বাবা মা জিসানকে বলে ওঠে, জিসান, আমি তোমার ব্যাপারে অনেক কিছু শুনেছি আমার মেয়ের মুখে। তোমার মতো একটা ছেলে আমি এতদিন ধরে নিজের মনের মতো করে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু অবশেষে তোমাকে পেলাম। হ্যাঁ বাবা, তোমাকে আমরা কিছু কথা বলার জন্য এখানে ডেকে এনেছি। আর তোমার মতো ছেলে আমাদের খুব প্রয়োজন এবং তোমাকে আমাদের খুব ভালো লেগেছে। জিসান কোনো কিছু বুঝে উঠতে পারে না। অন্যদিকে তামান্না জিসানের পাশেই বসে আছে সোফার উপর। জিসান ভাবতে থাকে যে কি হয়েছে, এই বাড়ির মানুষগুলো কেন এমন ব্যবহার করছে তার সাথে। তামান্নার বাবা আবার বলে ওঠে, দেখো বাবা, আমরা ঘুরে পেঁচিয়ে কথা বলতে জানি না। আমরা আমাদের মেয়ের জামাই হিসাবে তোমাকে পেতে চাই, আর আমি তোমাকে দুজনের বিয়ে দিতে চাই। হ্যাঁ বাবা, তুমি অনেক সৎ এবং ভালো একটা ছেলে। আমরা তোমাকে আমাদের মেয়ের জামাই হিসেবে চাই এবং তামান্না তোমাকে খুব ভালোবাসে। যেহেতু তোমার এই পৃথিবীতে আপনজন বলতে কেউ নেই, তাই তুমি আমাদের ছেলের মতো এই বাড়িতে থাকবে এবং আমাদের সকল কিছু দেখাশোনা করবে। জিসান এটা শুনে বেশ অবাক হয়ে যায়। জিসান কি বলবে বুঝতে পারে না। অবশেষে জিসান বলে ওঠে, কিন্তু আঙ্কেল এবং আন্টি, আমি তো অনাথ, আমার আপন বলতে কেউ নেই। তাছাড়া তামান্না হচ্ছে আপনাদের একমাত্র মেয়ে,
আর তাকে দেওয়ার মতো আমার কাছে কোনো কিছুই নেই। কে বলল তোমার দেওয়ার মতো কোনো কিছুই নেই? তোমার দেওয়ার মতো অনেক কিছুই আছে যেটা তুমি জানো না। তাই তা আমার কি এমন জিনিস আছে যেটা আমি নিজেই জানি না? তোমার একটা সুন্দর মন আছে। সুন্দর একটা হৃদয় আছে। তুমি মানুষ হিসেবে আমার জন্য একদম যোগ্য এবং পারফেক্ট। আমি তোমাকেই চাই, আর তুমি যদি না করো তাহলে কিন্তু আমি আমার নিজের ক্ষতি করে ফেলবো। আশা করি তুমি না করবে না। তাছাড়া এতদিনে তুমি আমার সম্বন্ধে নিশ্চয়ই অনেক কিছু জেনে গেছো, যে আমি কি করতে পারি আর না পারি। কিন্তু আমি কি? আরে কোনো কিন্তু নয়, আমার বাবা মা যেটা বলেছে সেটাই শেষ কথা। ওকে ঠিক আছে, আমি রাজি আছি। আর হ্যাঁ, এখন আমি বিয়ে করব না বিয়ে করব কিছুদিন পরে, আমার পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে। ওকে ঠিক আছে, আমিও রাজি আছি। আমি অপেক্ষা করব তোমার জন্য। তারপর তারা অনেক কথা বলে। জিসান সেখানে খাওয়া দাওয়া করে চলে আসে। তারপর তামান্না জিসানকে নিয়ে একটা শপিং মলে যায়। অনেক ভালো ভালো পোশাক কিনে দেয়, সেগুলো পরে এখন থেকে ভার্সিটিতে যাবে। সবসময় তামান্না এখন জিসানের খেয়াল নিতে থাকে। জিসান মন দিয়ে পড়াশোনা করতে থাকে। আজকে তামান্না ভার্সিটিতে আসেনি, জিসান একাই এসেছে। আজকে জিসানকে ভার্সিটিতে একা পেয়েছে, তাই মায়া আর তার দলবল মনে মনে ঠিক করে যে তারা প্রতিশোধ নেবে। জিসান অনেক ঝামেলা করে। জিসান সেদিক থেকে এসেছে ওই ভার্সিটি, সেদিক থেকে মায়া কাউকে র্যাগিং করতে পারেনি, এবং সেদিন থেকে মায়াকে কেউ ভয়ও পায় না। তাই মায়া আজকে চরমভাবে একটা প্রতিশোধ নেবে ঠিক করে মায়া বলে ওঠে, তোরা শোন মন দিয়ে, আমি যেটা বলছি সেইভাবে করবি, ওকে? আজকে চরমভাবে একটা শিক্ষা দিব। আজকে থেকে ও আর এ ভার্সিটিতে আসবে না। হ্যাঁ সবটা ঠিক আছে, কিন্তু তুই কি করবি? আমি তো সেটাই বুঝলাম না। শোন, আমি যেটা বলছি সেভাবে করবি। এখানে দিয়ে তোরা গিয়ে ওকে একটা চিঠি দিবি। চিঠিতে এমন কিছু কথা বলবে বা লিখবে যেটা দিয়ে ওকে আমরা হেনস্থা করতে পারি। যেমন কাগজে কি লিখবো, আর লিখেই বা কি করবে এবং কাকে দিব? কাগজে প্রেম প্রস্তাব লিখবি, আর কিছু নোংরা নোংরা কথা বলবি, ডেটিংয়ে যাওয়ার প্রস্তাব দিবি। দিয়া, তুই গিয়ে তার হাতে কাগজটা দিবি। তারপর তুই মনিকে দেখিয়ে দিবি যেন সে কাগজটা দেয়। এমনভাবে তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করবি যাতে করে সে বাধ্য হয়ে কাগজটা দিতে। তারপর মনি কাগজটা পড়ে দেখবে এবং নিজের পায়ের জুতা খুলে তাকে মারবে, চিৎকার চেঁচামেচি করবে। তারপর আমরা গিয়ে যা করার সেটা করব। ওকে ঠিক আছে, আমরা সবাই রেডি আছি। তাহলে মনি আর দিয়া সবকিছু রেডি করে নে। আজকে জিসান একাই ভার্সিটিতে এসেছে। মায়ের কথা মতো তার দলের ছেলে মেয়েগুলো একটা সাদা কাগজে অনেক কিছু লিখে। তারপর জিসান যখন নিজের ক্লাসরুমের উদ্দেশ্যে যাচ্ছিল, তখনই তার সামনে দিয়ে চলে আসে, আর দিয়া এসে বলে ওঠে, এই জিসান, কোথায় যাচ্ছ? শোনো না, আমার একটা কাজ করে দিবা? ওই যে মনি নামের মেয়েটাকে এই কাগজটা একটু দিয়ে দিও তো। আমাকে বাড়ি থেকে কল করছে, খুব আর্জেন্ট, না হলে আমি দিয়ে দিতাম। কিন্তু কালকে আমি তোমাকে বিয়ে করব। আমি একদিনও আর অপেক্ষা করব না। ওকে ঠিক আছে, আমিও রাজি আছি। পরের দিন বিয়ে করব, আর তোমার সমস্ত কিছুর দায়িত্ব নেব। তারা এইভাবে নিজেদের মধ্যে কথা বলতে থাকে। ওইদিকে মায়া তার দলবল ক্যান্টিনে বসে আছে, আড্ডা দিচ্ছে আর পরিকল্পনা করছে কি করে সে তাদের দুজনকে সরিয়ে দিবে। অবশেষে মায়া অনেক ভেবে একটা বুদ্ধি বের করে আর বলে ওঠে, শোন, তোরা কয়েকজন মিলে তামান্নাকে তার ক্লাসরুম থেকে সর্বপ্রথম বেঁধে রেপ করবি। তারপর তাকে খুন করবি। এতটাই নৃশংসভাবে তাকে রেপ করবি যাতে সে নিজের পায়ে নিজে উঠে দাঁড়াতে না পারে। যখন তোরা তামান্নাকে খুন করবি তখন আমি দূর থেকে কয়েকটা পিক তুলে নিব আর সেগুলো পাঠিয়ে দেবো ফরওয়ার্ড করে জিসানকে। আমি বুঝে গেছি। আর জিশান এসব কিছু দেখে দ্রুত চলে আসবে তামান্নাকে বাঁচাতে, আর সেখানে এসেই জিশান পুরোপুরি ফেঁসে যাবে। একদম রাইট, আর তোরা একদম ঠিক বলেছিস। আর কি কালকের কাজটাই করবি? দেখতে দেখতে দিনটা কেটে যায়। পরের দিন তামান্না সবার আগে চলে আসে ভার্সিটিতে। সে যেহেতু ইউনিভার্সিটির ভিপি, তাই তার কিছু ফর্মালিটিস আছে, সেগুলো পূরণ করতে হবে। তাই সে সবার আগেই চলে আসে। খবর পেয়ে মায়া তার দলবল চলে আসে ধীরে ধীরে। শিক্ষার্থীরা আসতে শুরু করেছে। তামান্না নিজের মতো করে কাজ করতে থাকে, কোনো দিকে তার খেয়াল নেই। এমন সময় তার কেবিনে বেশ কিছু ছেলে প্রবেশ করে, সাথে মায়া। হুট করে তামান্না কোনো কিছু বুঝে ওঠার আগেই আক্রমণ করে তামান্নার হাত পাগুলো বেঁধে ফেলে। তামান্না বলে, এই তোমরা কি করছো? ছাড়ো আমাকে। আর বলছি, তোমরা পাগল হয়ে গেলে নাকি? আর মায়া, এসব কি করছো তুমি? এর পরিণাম কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তোমাকে কিন্তু কলেজ থেকে বের করে দিতে বাধ্য। বেঁচে থাকবি তবে তো তুই কলেজ থেকে বেরোবি। মানেটা কি?
মুখের ভেতর কাপড় ঢুকিয়ে দেয়। মা সবটা ভিডিও করতে থাকে আর হাসতে থাকে। তামান্না চিৎকার করতে গিয়েও পারে না। তারপর সেই ছেলেগুলো এক এক করে মায়ের সামনে সব কাপড় খুলে সবাই মিলে ধর্ষণ করতে থাকে তামান্নাকে। পাগলের মতো সবাই খুবলে খুবলে খেতে থাকে। অত্যাচার সহ্য করতে পারে না তামান্না। তামান্নার এরকম অমানবিক অত্যাচার সহ্য করতে না পেরে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তামান্না মরে গেছে দেখে মায়া সবাইকে থামতে বলে এবং নিজেদেরকে সবকিছু ঠিকঠাক করতে বলে। তারপর মায়া নিজের হাতে খুন করে তামান্নাকে। মৃত শরীরে বেশ কয়েকবার ধারালো ছুরির আঘাত করে। এই সব কিছুর পিক তুলে পাঠিয়ে দেয় জিসানের ফোনে। জিসান পিকগুলো দেখে পাগলের মতো দৌড়াতে থাকে ভার্সিটির উদ্দেশ্যে। এত পরিমাণ দৌড়াচ্ছে যে একটা গাড়িও তার কাছে পারবে না। কয়েক মিনিটের ভেতর ভার্সিটি চলে আসে। সোজা তার কেবিনে যায়। কেবিনে গিয়ে রক্তাক্ত শরীরে দেখে কেঁদে ফেলে জিসান। জিসান তামান্নাকে এমনভাবে জড়িয়ে ধরে পাগলের মতো কাঁদতে থাকে। তারপর জিসান তামান্নার পেটের ভেতর থেকে ছুরিটা বের করে আর এর মধ্যে সেই সুযোগে কেউ একজন ছবি তুলে পুলিশের কাছে পাঠিয়ে দেয়। পুলিশ সবটা দেখে চলে আসে ভার্সিটিতে এবং চলে যায় সেখানে গিয়ে দেখতে পায় এখনও রক্তাক্ত শরীরে জড়িয়ে আছে জিসান। মুহূর্তের মধ্যেই ঘটনাটা ছড়িয়ে পড়ে পুরো ভার্সিটিতে। জিসানকে পুলিশ গ্রেপ্তার করে তাকে ধরে থানায় নিয়ে চলে যায়। মুহূর্তের মধ্যেই সাংবাদিকরা চারিদিক দিয়ে এই খবর ছড়িয়ে দেয়। মায়া হাসতে থাকে। তার স্বপ্ন সে পূরণ করতে পেরেছে, প্রতিশোধ নিতে পেরেছে। তাদের কাছ থেকে জিসান অনেক বোঝায় কিন্তু কেউ বোঝে না। তার সব প্রমাণ জিসানের বিরুদ্ধে চলে যায়। জিসানকে থানার মধ্যে আটকে রাখে কিন্তু কেউ আটকে রাখতে পারে না জিসানকে। জিসান থানার মধ্যে ভাঙচুর করতে থাকে। যে তাকে বাধা দিতে আসে তাকেই তো সেখানে মেরে ফেলে। থানা ভেঙে চলে আসে ভার্সিটিতে। তারপর সেখানে সিসিটিভি ক্যামেরা দেখতে থাকে। সিসিটিভি ক্যামেরায় স্পষ্ট সে দেখতে পায় মা এবং তার দলবল নৃশংসভাবে হত্যা করেছে তামান্নাকে এবং ফাঁসিয়ে দিয়েছে জিসানকে। প্রমাণ নিয়ে বের হতে যাবে তখনই অফিসের ভেতর প্রবেশ করে পুরো দলবল। তারপর মায়া বলে ওঠে, তোর সাহস হয় কি করে তোরা আমার বিরুদ্ধে কথা বলিস? তোর ভালোবাসাকে মেরে তোকে ফাঁসিয়ে দিয়েছি আর প্রমাণ নিয়ে যাচ্ছিস কোথায়? কুত্তার বাচ্চা, তোর সাহস হয় কী করে তুই তামান্নাকে মেরে ফেলেছিস? তোদের কাউকে আমি ছাড়বো না। তোদেরকে যদি আমি পাঠা ছাগলের মতো জবাই করে না মেরে ফেলেছি, আমার নাম জিসান না। এরপর জিসান যখনই বের হতে যাবে তখনই জিসানের মাথায় কেউ পেছন থেকে আঘাত করে। জিসানের হাতে থাকা প্রমাণটা পড়ে যায়। মা সেটাকে নিয়ে নেয়। তোদেরকে তো আজকে মেরে ফেলবো। তারপর তাদের মধ্যে মারপিট শুরু হয়। যার এলোপাথারি জিসানও মার খাচ্ছে। তাদের কেউ মারছে। পুরো অফিস ভেঙে চুরমার একাকার করে বেধড়কভাবে পেটাচ্ছে জিসান তাদেরকে। প্রায় ৩-৪ জনকে কাঁচের গ্লাস ভেঙে শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলেছে। তারা হাত কেটে ফেলেছে। বেঁচে আছে শুধু কয়েকজন ছেলে। পুলিশ চলে আসে এর মধ্যে। পুলিশগুলো জিসানকে আটকানোর চেষ্টা করছে কিন্তু কোনোভাবেই পারছে না। তারপর জিসান পুলিশ আসার পরেও 3টা ছেলেকে পেটে ঢুকিয়ে দেয় 3টা কাচের টুকরো। ছেলেগুলো সেখানে লুটিয়ে পড়ে। এতগুলো পুলিশ জিসানকে মারছে, তারপরও সামলাতে পারে না জিসানকে রশি দিয়ে পিলারের সাথে বেঁধে ফেলে যেন রশি ছিঁড়ে এখনই ছুটে যাবে। পুলিশগুলো জিসানকে মারতে থাকে। এক পর্যায়ে জিসান রশি ছিঁড়ে মায়ের চুল ধরে যখনই তার পেটে ছুরি দিয়ে আঘাত করতে যাবে ঠিক তখনই পুলিশগুলো ফায়ার করতে থাকে। প্রায় 10 থেকে 15টা গুলি খেয়েছে জিসান। তারপর জিসান মারতে যায় পুরো পাগল হয়ে গেছে। জিসান হিংস্র হয়ে উঠেছে। রক্তাক্ত শরীর নিয়ে জিসান মায়াকে প্রায় আঘাত করেই ফেলে। মায়া আঘাত খেয়ে প্রায় কিছুটা দূরে ছিটকে গিয়ে পড়ে। ঘটনাটা খুব সিরিয়াস এবং সামলাতে পারছে না দেখে সেখানে প্রায় আরও 100 পুলিশ চলে আসে। জিসানকে চারিদিক দিয়ে রশি দিয়ে বেঁধে ফেলে। তারপর যেন সামলাতেও পারে না। জিসান চিৎকার করে বলে, তোরা আমাকে ছেড়ে দে। ওই কুত্তার বাচ্চাটা আমার ভালোবাসার মানুষটাকে মেরে ফেলেছে, ওকে আমি ছাড়বো না। দেখো, তুমি কিন্তু অনেকগুলো মানুষকে মেরে ফেলেছো। আর পাগলামো করো না। আইনের কাছে ধরা দাও। কে আসল দোষী সেটা কোর্টে প্রমাণ হবে। আমি কোনো আইন মানি না। যে আমার ভালোবাসাকে মেরেছে, আমি তাকে না মারা পর্যন্ত কেউ আমাকে নিয়ে যেতে পারবে না। প্রায় 100 থেকে 150 জন পুলিশ মিলে রশি দিয়ে বেঁধে ফেলেছে জিসানকে। তারপরেও পুলিশগুলো জিসানের সাথে পেরে উঠে না পেরে অনেকগুলো গুলি খেয়েছে জিসান। গড়গড় করে তার শরীর থেকে রক্ত বেরোতে থাকে। মায়া ভয় পেয়ে যায়। জিসানের এরকম হিংস্র রূপ দেখে জিসানের সামনে তামান্নার লাশটা রাখা আছে। জিসান বলে ওঠে, আমি যতক্ষণ না আমার ভালোবাসার মানুষের খুনের প্রতিশোধ নিতে পারছি ততক্ষণ তামান্নার দাফন হবে না। আমার কথার অবাধ্য যে হবে তাকে দুনিয়া থেকে সরিয়ে দিব। মেরে ফেলবে এই শহরের প্রত্যেকটা মানুষকে। কাউকে ছাড়বো না আমি, কাউকে না। জিসান একজনকে মিলে সামলাতে পারছে না দেখে পুলিশের সুপারকে ফোন করে হেলিকপ্টার পাঠিয়ে দিতে বলে। কয়েক মিনিটের মধ্যে হেলিকপ্টার চলে আসে। তারপর সবাই মিলে জিসানকে চারিদিক দিয়ে রশি দিয়ে পেঁচিয়ে ফেলে। জিসান আর নড়াচড়া করতে পারে না, মাটিতে পড়ে যায়। জিসানের
জিসানের এরকম করুণ পরিণতি দেখে সবাই অবাক হয়ে যায়। জিসানের পাগলামো ভালোবাসা দেখে সবাই আফসোস করতে থাকে তাদের জন্য। তারপর সেই 3টা হেলিকপ্টার উড়ান দেয় জিসানকে নিয়ে আকাশে। থানার মধ্যে গিয়ে জিসানকে লকআপে ডান্ডা দিয়ে বাড়ি দেয়, আটকে ফেলে। তারপর জিসানের পাগলামো করতে থাকে। মায়া ভয় পেয়ে গেছে। ভয়ে মায়া বাড়িতে চলে যায় এবং রুম থেকে বের হয় না। মায়া ভীষণ পরিমাণে ভয় পেয়ে গেছে। জিসানের এইরকম পাগলামো দিচ্ছে। জিসানকে কোনোভাবেই শান্ত করা যাচ্ছে না দেখে ঘুমের ইঞ্জেকশন ফায়ার করে জিসানের শরীরে প্রায় 20 থেকে 30টা ঘুমের ইঞ্জেকশনে জিসানের শরীরে গেঁথে যায়। ধীরে ধীরে নিস্তেজ হয়ে যায় জিসান। 72 ঘন্টা আগে জিসানের জ্ঞান ফিরবে না। দেখতে দেখতে একদিন কেটে যায়। জিসানের শ্বশুর শাশুড়ি মানে তামান্নার বাবা মা জিসানকে বিশ্বাস করে। এরই মধ্যে জিসানকে কোর্টে তোলা হয়। জিসানের শ্বশুর শাশুড়ি অনেকগুলো উকিল ঠিক করেছে জিসানের পক্ষে। যে করে হোক জিসানকে জেল থেকে বের করবেন তারা। লক্ষ লক্ষ টাকা উড়িয়ে দিয়েছে জিসানের পেছনে। জিসান এখনও হুইল চেয়ারে বসে আছে। এখন নিজের মতো করে সে ঘুমাচ্ছে। 72 ঘন্টার আগে তার ঘুম ভাঙবে না। কোর্টের ভেতর বিপক্ষ উকিল এবং বাদীপক্ষের উকিল তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। বিপক্ষ উকিল বলে ওঠে, মাননীয় জজ সাহেব, এই খুনিটা শুধু খুনি না, একটা ধর্ষক। খুব নৃশংসভাবে ধর্ষণ করার পরে মেরে ফেলেছে তামান্না নামে সেই মেয়েটাকে। মেয়েটি ছিল চট্টগ্রাম ভার্সিটির ভিপি। ইয়োর অনার, আমি অনুরোধ করব কোনো কিছু প্রমাণ ছাড়াই আমার মক্কেলকে খুনি বা ধর্ষক উনি যেন না বলে। কিন্তু এখানে স্পষ্ট এই ছবিগুলোতে দেখা যাচ্ছে যে সে নিজে থেকে খুন করেছে। ইয়োর অনার, আমার বিপক্ষ বন্ধু হয়তো একটু গণিত বিষয়ে কাঁচা ছিল, তাই অঙ্ক মেলাতে ভুল করছে। আমি কিছু প্রমাণ দিচ্ছি। এটা আমার মক্কেলের ফোন। এখানে কেউ তাকে সর্বপ্রথম ছবিগুলো পাঠায়, যেখানে স্পষ্ট আগে থেকেই খুন করা হয়েছিল তামান্নাকে। দ্বিতীয় ছবিটাতে দেখাচ্ছে আমার মক্কেল তাকে খুন করছে। এই দুইটার মধ্যেই পার্থক্য হলো আমার মক্কেল সেখানে পৌঁছানোর আগেই তামান্না খুন হয়েছে। দ্বিতীয়, আমার মক্কেল সেখানে পৌঁছে নিজের ভালোবাসার মানুষের পেটের ভেতর ছুরি দেখে সেটাকে বের করে। আর বের করার সময় কেউ একজন ছবি তুলে নেয়। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে ইয়োর অনার, কেউ যদি কাউকে মারে তাহলে ছুরিটা সামনের দিকে থাকে, আর যদি কেউ ছুরিটা বের করে সেটা পেছনের দিক দিয়ে বের হয়ে আসে। আমার মক্কেল ছুরিটাকে বের করছে এবং ছুরি দিয়ে কাউকে খুন করছে না। আমি সম্পূর্ণ আশা করি আমার মক্কেল নির্দোষ। এছাড়া ভার্সিটির কয়েকজন ছাত্রছাত্রী বলেছে যে তামান্না সবার আগে ভার্সিটিতে গিয়েছে এবং কিছু ছেলে মেয়ে যাওয়ার পরে জিসান ভার্সিটিতে গেছে। এটা স্পষ্ট প্রমাণ যে জিসান যাওয়ার আগেই কেউ তাকে মেরে ফেলে। বাদীপক্ষের উকিল সাহেব, আপনার কোনো কিছু বলার আছে কি? না, ইয়োর অনার, আমার কোনো কিছু বলার নেই। যথেষ্ট প্রমাণ এবং কথার ভিত্তিতে এবং আইনের দ্বারা অনুযায়ী এই খুনের তদন্ত করার জন্য পুলিশকে কঠোরভাবে নির্দেশ দেওয়া হচ্ছে। সাথে এই খুনের ভুক্তভোগী আসামি জিসানকে সম্মানের সহিত বেকসুর খালাস দেওয়া হচ্ছে। যত দ্রুত সম্ভব এই খুনের খুনিদের কোর্টে হাজির করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হচ্ছে। আর আজকের এই কেসের মামলা এখানেই মুলতবির ঘোষণা করা হলো। জিসানের এখনও জ্ঞান ফেরেনি। তাকে বাড়িতে নিয়ে যায়। দেখতে দেখতে জিসানের জ্ঞান ফিরে আসে। জিসান এখনও পাগলামো করতে থাকে। জিসানের শ্বশুর শাশুড়ি সবটা তাকে খুলে বলে। জিসান সেখানের এক মুহূর্ত দেরি না করে বড় একটা রামদা আর গাড়ি নিয়ে বেরিয়ে যায় ভার্সিটির উদ্দেশ্যে। ভার্সিটিতে জিসানকে রামদা সহ দেখে সবাই ভয় পেয়ে যায়। সবাই পিছিয়ে যেতে থাকে। জিসানকে মায়া তার দল বলে লোকজন দেখে ভয় পেয়ে যায়। ছেলেগুলো ভয়ে পালাতে শুরু করেছে। জিসান দৌড়ে গিয়ে এক এক করে এলোপাত্রিক কোপাতে থাকে সবার সামনে। কেউ ভিডিও করতে থাকে, আবার কেউ ভয়ে পুলিশকে ফোন করে। পুলিশ আস্তে আস্তে প্রায় অনেকজনকেই কুপিয়ে মেরে ফেলেছে জিসান। কারোর শরীরে মাথা নেই, কারোর শরীরে হাত পা নেই, কারোর তো চোখ নেই। মায়াকে মারতে যাবে এমন সময় সেখানে পুলিশ চলে আসে। পুলিশ জিসানকে থামতে বলে, কিন্তু জিসান নাছোড় বান্ধা এগিয়ে যেতে থাকে। তামান্না ভয়ে পিছিয়ে যেতে থাকে। পুলিশ কোনো কিছু করার আগেই মায়ের শরীর থেকে দুটো পা কেটে ফেলে। এই দৃশ্য দেখে সবাই ভয় পেয়ে যায়। চমকে ওঠে পুলিশগুলো। পুলিশ অফিসার পরিস্থিতি খারাপ দেখে ওপর মহল থেকে পারমিশন নিয়ে গুলি করে নির্দেশ দেয় পুলিশ কনস্টেবলগুলোকে। হঠাৎ করে একটা গুলি এসে জিসানের পায়ে লাগে। জিসান সেদিকে না তাকিয়ে পেটের মধ্যে ঢুকিয়ে দেয় এক কোপে। পেটের পাকস্থলী কেটে সব কিছু বের হয়ে আসে। তারপর গলার মধ্যে ঢুকিয়ে দেয় ধারালো তরবারিটা। মায়ের ক্ষত বিক্ষত শরীরটা মাটিতে পড়ার আগেই 3 কোপে 3 খণ্ডে মাটিতে ফেলে দেয়।
এতজন কনস্টেবল মিলে গুলি করছে। হঠাৎ করে কয়েকটা গুলি এসে জিসানের মাথায় ও পেটে লাগে। জিসান মাটিতে লুটিয়ে পড়ে। জিসানকে হসপিটালে নিয়ে যেতে যেতে জিসান সেখানেই মারা যায়। জিসান ও তামান্না দাফন কাফন করানো হয়। তামান্না বাবা মা তাদের জন্য অনেক কান্নাকাটি করে এবং আসল প্রকৃত খুনিকে সেটা জানার জন্য কোর্টে আবার আপিল করে। পুলিশ তদন্ত করে জানতে পারে জিসান নির্দোষ ছিল এবং এইসব কিছু করেছে মায়া ও তার দলবল, যাদের মধ্যে কেউ বেঁচে নেই। মেরে ফেলেছে সবাই সবাইকে। না বেঁচে আছে আসামি আর না বেঁচে আছে নির্দোষ মানুষগুলো। আজকের পর্ব এখানেই শেষ করে দিলাম। হিংসা আর প্রতিহিংসা এই দুইটা জিনিস কারোর জন্য মঙ্গল নিয়ে আসতে পারে না, শুধু নিয়ে আসতে পারে অশান্তি, আকাঙ্ক্ষা, যার মাধ্যমে কোনো কিছুই ভালো হয় না। শুধু দুঃখ আর বেদনা দিয়ে সারা জীবন কেটে যায়, হয় অন্ধকার জেলখানায়, না হয় নিজেই নিজের অস্তিত্বের কাছে হেরে গিয়ে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং পাশে থেকে আমাদেরকে সাপোর্ট করুন। বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করুন। আর যারা আমাদের ভালোবাসো তারা অবশ্যই আমাদের গল্পগুলো রেগুলার শুনবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো সবার আগে তোমাদেরকে দেখে কমেন্ট করতে পারো। ধন্যবাদ সবাইকে।